আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব নেতাদের প্রতি কার্যকর অর্থায়নের আহ্বান প্রধান উপদেষ্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ ইসির। ফিরেছে দাড়িপাল্লা, নেই শাপলা। সরকারি প্রণোদনায় পাওয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। অবৈধ প্লাস্টিক পণ্যের দাপটি বাজার সম্প্রসারণে বড় বাধা বলছে সংশ্লিষ্টরা। দুদিন বাদেই ষষ্ঠী, মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের হার। রাতে ফাইনালে ওঠার মিশনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে আরো কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময়কালে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। The LDCs suffered the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এসডিজির জন্য অর্থায়ন জোরদারে 5টি অগ্রাধিকার তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বলেন, প্রান্তিক জনগণের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে। First, the Doha program of action must move from promises to progress. The development partners must fulfill ODA commitment of 2%, 20% scale-up grants and concessional lending, and ensure that financing aligns with national priorities. এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্তি হয়নি। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। গত ১০ জুলাই ইসি জানিয়েছিল, নতুন যুক্ত হওয়া ৪৬টি সহ ইসির প্রতীকের সংখ্যা ১১৫টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৩০% ভোট পাবে বিএনপি, আর জামায়াত পাবে ৩০.৩%। রাজধানীর আগারগাঁয়ে আর্কাইভ ভবনে এক জরিপ অনুষ্ঠানে এই তথ্য দিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন।
তাদের জরিপে উঠে এসেছে এবার আওয়ামী লীগ নির্বাচনে আসলে ভোট দেবেন 18.8% ভোটার, আর 4.1% মানুষ ভোট দেবেন এনসিপি-কে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভিশন। 6 বিভাগের 64 জেলার 10,413 জন ভোটারের মতামত নিয়ে চালানো হয় এই জরিপ। এতে উঠে এসেছে 45.79% মানুষ মনে করেন আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, আর 45.58% ভোটার চান দলটির আগে বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে এমন সিদ্ধান্তে 39.1% ভোটাররা বিএনপির প্রতি রায় দিয়েছেন, আর জামায়াতকে রায় দিয়েছেন 28.1% ভোটার। যদি এই 40% বা আরো বেশি বিএনপির প্রতি যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিডি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মাননীয় সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স, এবং জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে, ব্যান্ডওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে। তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে, তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে দিচ্ছি। আবার 45% আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে। তাহলে এই ডেটাগুলো আমাকে যেটা বলছে অ্যাজ এ রিসার্চার, যে বাংলাদেশের মানুষ আসলে একটি নির্বাচনমুখী স্থিতিশীল আপনার রাজনীতি চায়। গবেষণা সংস্থাটি আরো বলছে আওয়ামী লীগের উপর সন্তোষ প্রকাশ করেছেন 15.52%, বিএনপির প্রতি 21.5% এবং জামায়াত পেয়েছে সর্বোচ্চ সন্তুষ্টি 30.34%। গবেষকরা বলছেন জেনজিরা সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতের উপর। আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে যায়, তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। এবং আমরা যে মোটামুটি ভোট পার্সেন্টেজ যেটা আগের তুলনায় একটু বেড়েছে, ওটার দিকেও দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে। জরিপে আরও উল্লেখ করা হয় 72.2% ভারত এবং 69% ভোটার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম ছাত্র জনতার ডাকা আধা বেলা সড়ক অবরোধ চলছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অবরোধ চলবে। অবরোধ শুরুর পর খাগড়াছড়ি থেকে কোনো দূরপাল্লার যান চলাচল করেনি, তবে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছে ভিকটিমের বাবা। এর মধ্যে শয়নশীল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঐতিহ্য হারাতে বসেছে সোনালী আঁশখ্যাত পাট। একসময় দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করলেও এখন ধ্বংসের মুখে এই শিল্প। প্লাস্টিক ও ফাইবার পণ্যের দাপট এবং যথাযথ উদ্যোগের অভাবে পাট শিল্পের এই দৈন্যদশা বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিল্পটিকে বাঁচাতে পাট চাষীদের সরকারি প্রণোদনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের 2 পর্বের প্রতিবেদনে আজ দেখুন প্রথমটি, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে বগুড়ার সারিয়াকান্দি, ধনট, সোনাতলা ও গাবতলীতে পাট চাষ করা হয়েছে। 8,960 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 7,720 হেক্টর। এবছর ফলন হয়েছে বেশ ভালো। প্রতিমন পাট বিক্রি হচ্ছে সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত, আর পাটখড়ি 5,500 থেকে 6,000 টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। 3 বিঘা জমি বেচা গতবার জানা হচ্ছে, এবার 2 বিঘা বেচে তাই হচ্ছে 3,500 4,000 টাকা পর্যন্ত আপনার বিক্রি হচ্ছে এখন পাট। 1 বিঘা জমি থেকে আপনার 14-15,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে, কামলা কিষাণ খরচ সব খরচ মিলায়, কিন্তু আপনার 35-40,000 টাকা পর্যন্ত পাট এবার বিক্রি হয়েছে। জেলার সবচেয়ে বড় পাটের হাট সারিয়াকান্দি। স্থানীয় জুট মিলগুলোর পাশাপাশি এখান থেকে পাট কিনছে খুলনা, যশোর, ফরিদপুর সহ দেশের বড় কোম্পানিগুলো। এই পাটগুলো আপনার বিভিন্ন কোম্পানি আছে, আখিস কোম্পানি আছে, তারপর আমার জনতা আছে, বিভিন্ন মাসিক মানে যে বিভিন্ন মেল যারা প্রাইভেট যে মেলগুলোতে যায়, পাটের মেলগুলোতে যায়। আবার শিপার আছে যারা বাইরে আমদানি করে।
পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা। অন্যদিকে ন্যায্য দাম নিশ্চিতে মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পাট অধিদপ্তর। যদি দেখি যে তারা পাটটা কিনে তখনও তারা না ছাড়ে, মানে হচ্ছে তাদের পরবর্তী যে স্তর, হয়তো জুট মিল অথবা এক্সপোর্টার অথবা এই ধরনের যে ইয়েদের কাছে উৎপাদক অথবা রপ্তানিকারক তাদের কাছে যদি না পৌঁছায়, তখন আমরা এটার বিরুদ্ধে আমাদের মজুত বিরোধী অভিযান আমরা অবশ্যই চালু করব। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে। এছাড়া সর্বত্র পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আবারও ফিরবে পাট শিল্পের সোনালী দিন, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এর মধ্যে মন্দির মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জার পাশাপাশি কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকছে দেশের পূজা মণ্ডপগুলোকে ঘিরে। সজলদেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বর্ষা শেষে প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা। একদিকে কাশফুলের মন মাতানো দোলা, অন্যদিকে কানে বাজে ঢাক শঙ্খধ্বনি। দেবীকে বরণ করতেই যেন শরতের এত আয়োজন। আর দুদিন পরেই ষষ্ঠী। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে জোর প্রস্তুতি। সব কাজে শেষ হয়ে গেছে, শুধু চুল লাগাইতে আর চূড়াটা লাগাইতে বাকি আছে। তারপরে আগামী শনিবার রবিবার দিন ষষ্ঠী, শনিবার দিন প্রত্যেকটা প্রতিমা আমাদের ডেলিভারি দিতে হবে। এবারের পূজা হবে উৎসবমুখর পরিবেশে, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। অসুর মানে অশুভ শক্তি, এটা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এটাই কামনা করে। কাজেই এটা সার্বজনীন একটি প্রার্থনা। হয়তো সেটার আঙ্গিকটা ভিন্ন, আমরা একভাবে করি, অন্য সম্প্রদায় আরেকভাবে করে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং অন্যান্য সংস্থা এই পূজা যাতে সুন্দর হয় এবং মানুষ যাতে স্বস্তি মতে, শান্তি মতে বাংলাদেশের প্রত্যেক মানুষ এই পূজার উপভোগ করতে পারে, সেই চেষ্টা নিয়েছেন। দেবী এবার আসছেন গজে, যার প্রভাবে ফুলে ফলে ভরে উঠবে প্রকৃতি। তবে দেবীর ফিরতি বাহন দোলা থাকায় ভক্তদের মনে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করলেও তাদের বিশ্বাস দেবী দুর্গা মাতৃরূপেই আগলে রাখবেন তার সন্তানদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার এশিয়া কাপের খবর। টি-20 এশিয়া কাপের সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 41 রানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে 77 রানের উদ্বোধনী জুটি গড়েন অভিষেক শর্মা আর শুভমান গিল। 29 রান করে আউট হন গিল, আর অভিষেকের 37 বলে 75 রানের ইনিংসে 6 উইকেটে 168 রানে পুঁজি পায় ভারত। জবাবে বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন সাইফ হাসান। তার 69 রানের পর ইমনের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ 21 রান। বাকি 9 ব্যাটার 2 অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। তাতে 127 রানে অল আউট হয় টাইগাররা। এদিকে এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে রাত 8:30টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। নাটোর সিংড়া বাসস্ট্যান্ডে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত দলীয় সমাবেশে কথা বলেন তিনি। মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এবার খেলার খবর। এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। হার্ডার্সফিল্ডকে 2-0 গোলে হারিয়েছে ম্যান সিটি। প্রতিপক্ষের মাঠে 18 মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। 74 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাভিনহো। এরপর সুযোগ পেলেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে পোর্ট ফেলকেও 2-0 গোলে হারিয়েছে আর্সেনাল। এবিরেচি এজ 8 মিনিটে গানারদের হয়ে প্রথম গোল করেন। এরপর লিয়ান্ডো ট্রোসার্ড 86 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব নেতাদের প্রতি কার্যকর অর্থায়নের আহ্বান প্রধান উপদেষ্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ।
নৌকা স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ, ইসির ফিরেছে দাঁড়িপাল্লা নেই শাপলা। সরকারি প্রণোদনা পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। অবৈধ প্লাস্টিক পণ্যের দাপটি বাজার সম্প্রসারণে বড় বাধা বলছে সংশ্লিষ্টরা। দুদিন বাদে ষষ্ঠী, মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের হার, রাতে ফাইনালে ওঠার মিশনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।